ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু প্যারিস। হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের অধিনাঞ্চল আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই আজকে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আমি বানাবো প্যারিস নিয়ে। প্যারিস মানে স্থাপত্য, প্যারিস মানে চিত্রকলা। এখানে রয়েছে সেন্ট চত্বর, লুভর মিউজিয়াম, ডে লা কনকার্ডে, টুইলারিস গার্ডেন, মন্টমার্ট্রে, আর্ক দে ট্রায়োম্ফ থেকে সর্বোপরি পৃথিবী বিখ্যাত আইফেল টাওয়ার। তো এতগুলো জিনিস যদি দুদিনে দেখতে হয় তাহলে আগে থেকে তো একটা প্ল্যান করতে হবে। যারা সুদূর দেশ থেকে প্যারিস ভ্রমণে আসবেন তারা কিভাবে এগুলো দেখবেন আর কি কি করবেন, মানে বাস, মেট্রো বা ট্রাম কেমনভাবে চড়বেন, ট্রাভেল পাস কেমন করে বা কালেক্ট করবেন, কদিনের জন্য কতগুলো রাইড নেবেন, সর্বোপরি খাওয়া দাওয়া কোথা থেকে করবেন, সেগুলো নিয়ে আজকের ভিডিও। আশা করি আনন্দও পাবেন, আবার উপকৃতও হবেন। আমরা যেহেতু ইউরোপে থাকি তাই আমরা ডিসেম্বরের দিকে গিয়েছিলাম প্যারিসে। তবে আপনারা যারা সুদূর দেশ থেকে ইউরোপ ভ্রমণে আসবেন তারা নিশ্চয়ই ওই এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসটাই আপনারা ট্যুর প্ল্যান করে থাকেন। তাই এই সময়টাই কিন্তু অত ভারী গরম জামা কাপড় নিয়ে আসার দরকার নেই। আমাদের দেশে যেসব শীতের জিনিসপত্র পাওয়া যায় ওসব নিয়ে আসলেই হবে, আর সঙ্গে একটা মোটা জ্যাকেট নিলেই হবে। আর অবশ্যই সঙ্গে নেবেন রেনকোট আর ছাতা, কারণ ইউরোপের ওয়েদারে রেনকোট আর ছাতা কিন্তু খুবই দরকার। আর অবশ্যই মনে করে পরবেন একটা ভালো স্নিকার। ঘোরার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার দিকটাও আমাদেরকে মাথায় রাখতে হয়। আর প্যারিসে ঘুরতে গেলে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এখানে অনেক বাংলাদেশি আর ইন্ডিয়ান দোকান রয়েছে। এখন হচ্ছে আমাদের প্যারিসে ফার্স্ট ডে এবং সকাল এখন কটা বাজে? 9:30। তো আমরা এখন যাব হচ্ছে আগে ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্টটা করব হচ্ছে চেন্নাই ধোসা। প্যারিসে গার দে নুট স্টেশনের কাছাকাছি যারা থাকবেন তারা চাইলে এই চেন্নাই ধোসা সেন্টার থেকে ইন্ডিয়ান ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এখানে কিন্তু দুপুরের লাঞ্চও পাওয়া যায়, তবে আমি এখানে এখন ব্রেকফাস্টেই করছি। তো এখন আমরা খাবো হচ্ছে ধোসা, চেন্নাই ধোসা। অনেকদিনবাদী ইন্ডিয়ান খাবার, টেস্টি টেস্টি সাউথ ইন্ডিয়ান to enjoy your Paris day. দেওয়া টেস্ট কিন্তু বরাবর আছে। খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি আমরা নেভিগো ইজি পাসটা বানাতে, যেটা প্যারিস ঘোরার জন্য খুবই দরকার। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে ডেলি পাস নেওয়ার জন্য, যে দুদিনে আমরা এখানে থাকবো। বাস, ট্রেন, ট্রাম যাই চলি না কেন সেসবের পাস নেওয়ার জন্য এখন দাঁড়িয়েছি। কিন্তু সামনে তো প্রচুর লম্বা লাইন, একটু সময় লাগবে এটা নিতে। ন্যাভিগো ইজি কার্ডটা কিনলাম 3 জনের জন্য 3টে ন্যাভিগো ইজি পাস কিনলাম। কটা রাইড? এটা হচ্ছে 10টা রাইড আছে, আর 10টা রাইড হচ্ছে 17 ইউরো পরে, আর 2 ইউরো করে হচ্ছে পার কার্ডের চার্জ, মানে 19 পয়েন্ট সামথিং পার কার্ডের জন্য। তাই এটা দিয়ে আমাদের দুদিনের হয়ে যাবে? এবার এই 10টা রাইড আছে, 10টা রাইডের মধ্যে তুমি 2 দিনের যতটা চলো। আচ্ছা, কোথাও ঘুরতে গেলে আসলে এই কাজগুলো তো ওই করে, তাই ওই সব থেকে বেশি ভালো বলতে পারবে, তাই ওকে দিয়েই বলালাম। তো আমরা এখন শুরু করছি হচ্ছে আমাদের প্যারিস জার্নি। এবার লেটস স্টার্ট আওয়ার জার্নি। আর এখন আমরা আছি হচ্ছে প্যারিস দ্য নুট স্টেশনে। স্টেশনটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। আমরা এখন উপরে উঠবো, দেখাচ্ছি আপনাদেরকে স্টেশনটা কেমন দেখতে। প্রচুর লোক আজকে। Votre attention s'il vous plaît. Voie 10. Pour nous permettre de porter assistance à un voyageur malade à bord, l'Eurostar compte 9 000
à destination d'un একেবারে স্টেশনের সামনেই কিন্তু হচ্ছে বাস স্টপেজটা গার্ডেন ওদের এখান থেকে 39 বাস নম্বর যে বাসটা রয়েছে ওই বাসটা চড়ে যাব হচ্ছে আমরা লুভার মিউজিয়াম দেখতে। এটাই হচ্ছে সে বাস স্টপেজ। আমরা প্যারিসে 2 দিন ছিলাম, আর এই 2 দিনের ট্যুর প্ল্যানটা আমি এভাবে করেছি, মানে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে। আমরা প্রথম দিন লুভর মিউজিয়াম ও তার আশপাশের চত্বরটা ঘুরে নিয়েছি, কারণ লুভর মিউজিয়াম দেখতে হলে আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে অনলাইনে, তা না হলে লুভর মিউজিয়াম দেখা সম্ভব নয়। যেহেতু আমরা লুভর মিউজিয়াম চত্বর ঘুরেছি, তাই লুভর মিউজিয়াম দেখার সঙ্গে সঙ্গে দেখে নিয়েছি ডেলা কনকার্ডে, টুইলারিস গার্ডেন, সেন্ট চত্বর। লুভর মিউজিয়ামের টিকিট কাটা ছিল আমাদের দুপুর 1টার পর, তাই সকালবেলা আমরা এসে পৌঁছালাম লুভর মিউজিয়াম চত্বরে বাসে করে 10টার দিকে। আর সেই সময় আমরা বাইরেটা দেখে সোজা চলে গেছি লুভর মিউজিয়ামের পাশ দিয়ে হেঁটে টুইলারিস গার্ডেনের দিকে। আর এখন আপনারা দেখছেন প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামের চারপাশ। প্যারিসে আমাদের প্রথম দিনটা ছিল একেবারে রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন। দেখতে পাচ্ছেন আশপাশটা কত সুন্দর লাগছে দেখতে। যদিও এখন শীতকাল, যদি এটা সামারের সময় হতো আশপাশটা দেখতে বোধহয় আরও ভালো লাগতো, কারণ টুইলারিস গার্ডেনে যাবার পথে যে গাছগুলো রয়েছে সে গাছগুলোতে কিন্তু একটাও পাতা নেই। এই দেখুন না, সব কটা গাছে একটাও পাতা নেই। জানেন এই টুইলারিস গার্ডেনের আরেক নাম কিন্তু নেপোলিয়ান গার্ডেন। রাজা চতুর্থ হেনরি থেকে নেপোলিয়ান বোনাপার্ট পর্যন্ত সমস্ত রাজারের রেসিডেন্স ছিল লুভর মিউজিয়ামের এই অঞ্চল। টুইলারিস গার্ডেন থেকে একেবারে সোজা হেঁটে গেলে তার শেষ মাথায় রয়েছে এই ডেলা কনকার্ডে। ডেলা কনকার্ডকে বলা হয় ফ্রেঞ্চ ক্যাপিটালের লার্জেস্ট স্কয়ার। ফ্রেঞ্চ রেভলিউশন সহ অনেক ঘটনার সাক্ষী হলো এই ডেলা কনকার্ডে। 1792 থেকে 1793 সাল পর্যন্ত যে 2498 জন মানুষদেরকে গিলোটিনে হত্যা করা হয়েছিল, তার মধ্যে 1119 জনকে এখানেই মারা হয়েছিল, ইনক্লুডিং রাজা ষোড়শ লুই পর্যন্ত। বুঝতে পারছেন জায়গাটা ফরাসি ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ। ডেলা কনকার্ড থেকে এবার আপনারা চলে যেতে পারেন সেন নদীর তীরে। 7777 কিলোমিটার লম্বা এই নদী উত্তর ফ্রান্সকে সমৃদ্ধ করেছে। জানেন এই নদীতে রয়েছে 37টিরও বেশি ব্রিজ, যাদের মধ্যে বিখ্যাত আলেকজান্ডার পো আর পো নফ ব্রিজ। এই সেই প্যারিসের বিখ্যাত সেন রিভার। আপনার প্যারিস ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি সেন চত্বরে না আসেন। ফ্রান্সের হৃদয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই নদীর তীরে দাঁড়ালে আচমকায় যেন রোমান্টিকতা ভর করে আসে। আপনারা যারা যারা প্যারিসে স্প্রিং আর সামারের সময়ে আসবেন, এই সেন চত্বর দেখতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আলেকজান্ডার পো ব্রিজ। সেন নদীর তীরে গড়ে ওঠা যেসব ব্রিজগুলো রয়েছে তার মধ্যে বিখ্যাত হলো এই আলেকজান্ডার পো ব্রিজটি।
জানেন, এখানে একটা আপনাদের সঙ্গে মজার বিষয় শেয়ার করছি। এই আলেকজান্ডার পো ব্রিজের উপর নাকি অনেক ওয়েডিং ফটোশ্যুট হয়। সেন নদীকে সাক্ষী রেখে যুবক যুবতীরা তাদের নতুন জীবনের শুরু করেন এখান থেকে। যদিও এখন শীতকাল, সামারের সময় হলে আমরা হয়তো দেখতে পেতাম এখানে কোনো ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। এই পো আলেকজান্ডার ব্রিজ থেকে কিন্তু আইফেল টাওয়ারকেও খুব সুন্দর দেখা যায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করে আপনারা আবার যে পথে এসেছেন সে পথ দিয়ে চলে যেতে হবে লুভর মিউজিয়ামে। যে পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা ডেলা কনকার্ডে থেকে সেন্ট চত্বরে গিয়েছিলাম, সেই পথ দিয়ে হেঁটে হেঁটে আমরা আবার চলে এসেছি লুভর মিউজিয়ামের চত্বরে। ক্রাউডটা খালি দেখুন, কত ক্রাউড, ভীষণ লম্বা লাইন। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, লুভর মিউজিয়াম নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি। আপনারা লুভর মিউজিয়াম সম্পর্কে যদি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে গিয়ে দেখে নেবেন। দেখবেন যে লুভর মিউজিয়াম দেখতে কত সুন্দর এবং কতখানি বড়। দুপুরের দিকে লুভর মিউজিয়ামে এসে যেন মনে হলো জনসমুদ্রে এসে পড়েছি। চারিদিকে লোকজন একেবারে ঠিক করছে। তাই জন্য তো বলি, লুভর মিউজিয়াম দেখতে হলে আগে থেকেই কিন্তু টিকিট কেটে রাখতে হবে। 1793 সালের আগে পর্যন্ত, মানে ফরাসি বিপ্লবের পরে রয়্যাল রেসিডেন্সকে মিউজিয়ামে পরিণত করা হয়। ভেবেই অবাক লাগে, একসময় এই বিল্ডিংগুলোতেই নেপোলিয়ান বোনাপার্ট থেকে রাজা চতুর্থ হেনরিরা বাস করতেন। কেমন ছিল তাদের বিলাসবহুল প্রাসাদ রয়েছে লুভর মিউজিয়ামের ভেতরে। ম্যাপ দেখে ঘুরতে হবে, ম্যাপ ছাড়া এই মিউজিয়ামে ঘোরাটা খুবই টাফ। প্রচুর জিনিস আছে, অনেকটা বড়। হচ্ছে ম্যাপে আমাদের মেন টার্গেট হচ্ছে মোনালিসার ছবিটা আমাদের মেন দেখা। লুভর মিউজিয়াম দেখতে গিয়ে যে ভুলটা আমরা করেছি সে ভুলটা আশা করি আপনারা করবেন না। কারণ লুভর মিউজিয়ামে দেখতে গেলে সবাই ওই মোনালিসা ছবির দিকে টার্গেট করে, আর সেখানে কিন্তু প্রচুর ভিড় হয়, মোনালিসাকে ঠিকমতো দেখায় যায় না। তাই লুভর মিউজিয়াম দেখতে হলে আগে থেকেই কিন্তু ঠিক করে রেখে যাবেন যে কোন কোন বিষয়গুলোকে আপনি দেখতে চান। এখন আপনারা দেখছেন নেপোলিয়ান বোনাপার্টের রাজপ্রাসাদ, অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্ট নাকি এখানেই থাকতেন। এই হলো সেই লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি মোনালিসা। তবে এখানে এতটাই ভিড় যে মোনালিসাকে ঠিক করে আমাদের দেখাই সম্ভব হয়নি। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে রাত্রেবেলা ডিনার সারলাম আমরা বাংলাদেশের এই সুন্দরবন ক্যাফেতে। অসাধারণ সুন্দর বিরিয়ানি বানায় কিন্তু এরা। দেখো তো, রিভিউ দাও। ইউরোপে প্যারিসে বসে কলকাতা স্টাইলে মডার্ন বিরিয়ানি খেতে বলো, টেস্ট একদম অথেন্টিক কলকাতা বিরিয়ানি। একদম কলকাতা দারুণ সাথে আলুও আছে। সত্যি টেস্ট কিন্তু অসাধারণ খেতে। আজ আমাদের প্যারিসের দ্বিতীয় দিন, আর আজকে আমরা ঠিক করেছি আমরা ঘুরবো প্রথমেই মন্টমার্ট্রে, তারপর সেখান থেকে যাব আর্ক দে ট্রায়োম্ফ দেখতে, আর তারপর সেখান থেকে সব শেষে যাব প্যারিসের আইফেল টাওয়ার দেখতে। প্যারিসের গার্ডেন রুট থেকে মন্টমার্ট্রে বাসেও যাওয়া যায়, আবার মেট্রো করেও যাওয়া যায়, কিন্তু বাস স্টেশনে এসে দেখলাম বাস ওই রুটে সেদিনকে বন্ধ ছিল, তাই আমরা মেট্রো ধরেছি। মেট্রো করে আমরা এবার যাব মন্টমার্ট্রেতে।
প্যারিস বেড়াতে গিয়ে আপনারা চাইলে মন্টমার্ট্রে আর আর্ক দে ট্রায়োম্ফ যে কোনো দুটোর মধ্যে একটাকে ট্রাই করতে পারেন। তবে আমার মতে বেস্ট হবে মন্টমার্ট্রে যাওয়া, কারণ সেখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আর মন্টমার্ট্রে থেকে আপনি পুরো প্যারিসের একটা প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। তবে এখানে আমার একটা কথা বলার আছে, যারা বয়স্ক মানুষ তারা মন্টমার্ট্রেতে যাওয়ার সময় কিন্তু মেট্রো করে যাবেন না, কারণ মেট্রো করে যেতে গিয়ে আমাদেরকে নিচে যেমন অতগুলো সিঁড়ি ভাঙতে হয়েছে, তারপর ক্যাথিড্রালের সামনে গিয়েও আরও অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়েছে। যদি আপনারা বাসে করে যান তাহলে কিন্তু এতগুলো সিঁড়ি ভাঙার কোনো দরকার হবে না। যাই হোক, মন্টমার্ট্রের আরেক নাম হচ্ছে লা বুর্তে, ফ্রেঞ্চ ভাষায় যার অর্থ ছোট্ট পাহাড়। এই মন্টমার্ট্রেতে একসময়ে বিখ্যাত শিল্পী ভ্যান গঘ থেকে পাবলো পিকাসোরা নাকি থাকতেন। কালকে প্যারিসে খুব সুন্দর ওয়েদার থাকলেও আজকে কিন্তু ঠান্ডা আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর শীতের স্থবিরতা মন্টমার্ট্রেতে এসে মনে হচ্ছিল কোনো এক প্রাগৈতিহাসিক যুগে এসে পড়লাম বুঝি। প্যারিসের কোলাহল এখানে অনেকটাই কম। মন্টমার্ট্রে ক্যাথিড্রালের সামনে রাখা এই টেলিস্কোপে চোখ রাখলেই আপনি পুরো প্যারিসের একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। তবে তার জন্য কিন্তু 1 ইউরো করে আপনাকে পে করতে হবে। যদিও খালি চোখে এখান থেকে এত সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল যে কারোরই দেখলাম না বিশেষ কোনো আগ্রহ আছে টেলিস্কোপে চোখ রাখার। মন্টমার্ট্রেতে গিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকিনি, কারণ ক্যাথিড্রালটায় ঢুকতে কিন্তু প্রচণ্ড লম্বা লাইন পড়েছে। ওয়েদারটাও কিন্তু খুব একটা ভালো নয়, তাই আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে যাওয়াটাই ঠিক করলাম। তবে ভিউটা কিন্তু অসাধারণ ছিল এখান থেকে। এখানে নেদারল্যান্ড আর ফ্রান্সে বাসে ট্রামে উঠে চলেছি ফ্রান্সে, কিন্তু দুটো জিনিসের চড়ে একটা জিনিস বুঝতে পারলাম, নেদারল্যান্ডে যেরকম স্ক্যানিংটা ওঠা এবং নামার সময় দিকেই রয়েছে, এখানে কিন্তু বাসে এবং ট্রামে ট্রেনে বাসে মেট্রোতে উঠেছি, দুদিকে কিন্তু কোনো মানে এক্সিটের কিন্তু কোনো স্ক্যানিং নেই। তাই বাসে এবং ট্রামে আপনি যে স্টপে যেখানেই নামুন না কেন ভাড়া হচ্ছে 2 ইউরো, আর ট্রেন আর মেট্রোতে যেখানেই নামুন না কেন সেটা হচ্ছে ভাড়া 2.5 ইউরো। ফ্ল্যাট রেট। তাই আপনি যদি কম ট্রাভেল করেন, কম স্টপে যান, তাহলে যে টাকা খরচ হবে, আপনি যদি অনেকটা দূরে ট্রাভেল করেন তাহলেও কিন্তু সেম টাকাই খরচ হচ্ছে। এই একটা জিনিস দেখলাম, নেদারল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ডিফারেন্স রয়েছে। এখানে ওঠার সময় শুধু স্ক্যানিংটা রয়েছে, নামার সময় কিন্তু কোনো স্ক্যানিং নেই। নেদারল্যান্ডে কিন্তু মেট্রো বা ট্রেন যেখানেই করুন না কেন, আপনি উঠবেন, আপনি যখন প্ল্যাটফর্মে ঢুকছেন তখনও আপনাকে একবার স্ক্যানিং করতে হচ্ছে, যখন বেরোচ্ছেন তখনও একবার স্ক্যানিং করতে হচ্ছে। এখানে কিন্তু বেরোনোর সময় কোনো স্ক্যানিং নেই। প্যারিসে 2 দিনের জন্য আমরা প্রথম দিন নেভিগো ইজি পাসে যে 10টা রাইড নিয়েছিলাম, মোটামুটি 2 দিনে আমাদের 10টা রাইডের কোনো প্রয়োজন হয়নি। তাই আপনারা যদি 2 দিন থাকেন 10টার বেশি রাইড নেবার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা এখন বাসে করে চলে এসেছি হচ্ছে আর্ক দে ট্রায়োম্ফের সামনে। এখানে মূলত সেরকম দেখার কিছু নেই, এই একটা গেট ছাড়া। যারা ফ্রেঞ্চ রেভলিউশন ও নেপোলিয়নিক যুদ্ধে প্রাণ দিয়েছিল, মূলত নেপোলিয়নের নির্দেশেই এটি তৈরি করা হয়েছিল। এখানে আরেকটা কথা বলে রাখি, 1982 সালের আগে পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ট্রায়োম্ফ। আর্ক দে ট্রায়োম্ফ দেখে বাসে করে আপনারা সোজা চলে যেতে পারেন প্যারিসের আইফেল টাওয়ারের সামনে। বুঝতেই পারছো যে আমি এখন কোথায় আছি। আমি এখন আছি হচ্ছে আইফেল টাওয়ারের ওখানে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইফেল টাওয়ারের মাথাটা আজকে ঢাকা পড়ে গেছে হচ্ছে মেঘে।
মাথাটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। সকাল থেকে ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম এবার একটা কিছু খাবো। তাই আমরা লোকাল ডিশ একটা ট্রাই করে দেখলাম। কিরকম খেতে ওটা? গরম গরম আছে তো। মিষ্টি দেওয়া। আমি তো ভাবলাম ধরো ভালো কাজে বলেছি। আমি এটা নাটুরা দিয়ে খেয়েছিলাম। এটা দিয়ে খেয়ে দেখো। এটা দিয়ে খেয়ে দেখো। এটা দিয়ে খেতে ভালো। চি এটার নাম চি। সত্যি কথা বলতে কি, আইফেল টাওয়ারকে কাছ থেকে দেখতে খুব একটা ভালো লাগে না, দূর থেকেই যা ভালো লাগার লাগে। তো দিনের বেলা আইফেল টাওয়ার দেখা ছাড়া আর বিশেষ কোনো আমাদের কাজ নেই। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই সন্ধেবেলার জন্য, কারণ আমরা আইফেল টাওয়ারের লাইট শোটা দেখব। এখন যেহেতু শীতকাল, তাই বিকেল 5টার সময়ই আইফেল টাওয়ারের আলোগুলো ধীরে ধীরে জ্বলতে শুরু করলো। এই দৃশ্যটা দেখার জন্য আমরা ডিসেম্বরে প্যারিসের ঠান্ডায় প্রায় 3 থেকে 3.5 ঘন্টার টিপটিপ বৃষ্টিতে অপেক্ষা করেছি। দিনের বেলা মেঘলা আকাশের কারণে আইফেল টাওয়ারকে ঠিকমতো দেখতে পাওয়া না গেলেও সন্ধ্যার সময় আইফেল টাওয়ারের এই দৃশ্যটা দেখে সত্যি মন ভরে গেল। পৃথিবীর সব প্রান্তের মানুষ যে স্বপ্ন দেখে সেটা সম্পূর্ণ করে শেষ করলাম আজকের ভিডিও। আর সঙ্গে রইল কিছু সুন্দর মুহূর্তের ছবি। আর সবশেষে সবার কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।